আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছো। সকলেই বলি আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীরা, ফিরে এলাম সহজ পড়াতে। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায়ের অনুশীলনী 6 ক সম্পর্কে, এবং আজকের ভিডিওতে আমরা এই অনুশীলনীর 4 নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। লক্ষ্য করি 4 নং প্রশ্ন। এখানে বলা হয়েছে হিসাব করো। এখানে আমরা 4-এর 9টি প্রশ্ন দেখতে পাচ্ছি। আমরা এই প্রশ্নগুলোর সমাধান করার চেষ্টা করি। প্রথমেই 4-এর হিসাব করো এর প্রথম অঙ্ক, অর্থাৎ 1 নাম্বার অঙ্ক। 1 নাম্বার অঙ্কটি আমরা লক্ষ্য করি। এখানে আমরা 3টি ভগ্নাংশ দেখতে পাচ্ছি এবং এই 3টি ভগ্নাংশের মাঝখানে 2টি যোগ চিহ্ন রয়েছে। এই ধরনের অঙ্ককে অনেক সময় ভগ্নাংশের সরলীকরণও বলা হয়। আমরা সকলেই 3 নং প্রশ্নের সমাধান করে এসেছি। সেখান থেকে আমরা জানি প্রথমে আমাকে লক্ষ্য করতে হবে যে ভগ্নাংশগুলো মিশ্র ভগ্নাংশে দেওয়া আছে কিনা। যদি মিশ্র ভগ্নাংশে দেওয়া থাকে সেখান থেকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে। আর যদি অপ্রকৃত অথবা প্রকৃত ভগ্নাংশে দেওয়া থাকে তাহলে আমাকে লক্ষ্য করতে হবে তারা সমহর বিশিষ্ট কিনা। তারা যদি সমহর বিশিষ্ট হয় তাহলে আমরা স্বাভাবিকভাবে যোগ বা বিয়োগ করতে পারবো। লক্ষ্য করি 1 নং প্রশ্নের 3টি ভগ্নাংশেরই হর হচ্ছে 7, অর্থাৎ এরা সমহর বিশিষ্ট। তাহলে সমান চিহ্ন দিয়ে হরের জায়গায় আমরা সমহরটিকে লিখে নিব। এরপর উপরের লবগুলো চিহ্ন অনুযায়ী যোগ অথবা বিয়োগ করে নিব। অর্থাৎ প্রথমে আমরা প্রথম ভগ্নাংশের লব 1 লিখে নিব। প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশের মাঝখানে যোগ চিহ্ন থাকায় এখানেও যোগ চিহ্ন দিয়ে নিব। তারপরে রয়েছে দ্বিতীয় ভগ্নাংশের লব 3। লক্ষ্য করো দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশের মাঝখানেও যোগ চিহ্ন রয়েছে, তাই আমরা যোগ চিহ্নই বসিয়েছি। এখন তৃতীয় ভগ্নাংশের লব 5, তাহলে কিন্তু আমাদের যোগ করার কাজ প্রায় শেষ। এখন লক্ষ্য করো 1, 3 এবং 5 যোগ করতে হবে। হরের জায়গায় হরকে ঠিক রেখে উপরের সংখ্যাগুলো যোগ করার চেষ্টা করি। 1 এবং 3 যোগ করলে 4, 4-এর সঙ্গে 5 যোগ করলে 9। লক্ষ্য করে দেখি আমরা যে ভগ্নাংশটি পেয়েছি তা একটি অপ্রকৃত ভগ্নাংশ, তাই আমরা এই অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করার চেষ্টা করি। আমরা সকলেই জানি অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হলে হর 7 দ্বারা লব 9কে ভাগ করতে হবে। এখন 7 9-এর মধ্যে একবার যাবে, গেলে হবে 7 একে 7। এখন 9 থেকে 7 বিয়োগ করলে 2। আমরা সকলেই জানি ভাগফলকে সমস্ত আকারে লিখতে হয় এবং ভাগশেষকে লবের জায়গায় এবং ভাজককে হরের জায়গায় লিখতে হয়। অর্থাৎ এখানে ভাগফল 1 যা সমস্ত এর জায়গায় থাকবে। এরপর এখানে ভাগশেষ 2 যা লবের জায়গায় থাকবে। এরপর ভাজক 7 যা হরের জায়গায় থাকবে। তাহলেই আমরা পেয়ে গেলাম 1/2/7। উত্তর 1/2/7। এই ছিল 4-এর 1 নং প্রশ্নের সমাধান। এরপর 4-এর 2 নং প্রশ্ন। লক্ষ্য করে দেখো এখানেও আমরা 3টি ভগ্নাংশ দেখতে পাচ্ছি যাদের মাঝখানে যোগ চিহ্ন রয়েছে। তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগের নিয়ম থেকে আমরা সকলেই জানি প্রথমেই ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট করে নিতে হবে। তাহলে এখানে হরগুলো 18, 9, 6, অর্থাৎ কেউ কিন্তু সমান নয়। আমরা এই 3টি হরের লসাগু বের করে সমহরে প্রকাশ করার চেষ্টা করি। প্রথমেই এখানে ভগ্নাংশগুলোর হর 6, 9, 18। তোমরা চাইলে উল্টাপাল্টা করেও লিখতে পারো। এখানে আমরা ছোট থেকে বড় আকারে সাজিয়ে লিখেছি। এখন আমরা 6, 9, 18 এর লসাগু বের করার চেষ্টা করি। ইউক্লিডীয় পদ্ধতিতে আমরা সংখ্যাগুলোর লসাগু করার চেষ্টা করি। প্রথমেই আমরা সর্বনিম্ন মৌলিক সংখ্যা 2 দিয়ে ভাগ করার চেষ্টা করব। লক্ষ্য করো 6 এবং 18 জোড় সংখ্যা হওয়ার কারণে সর্বনিম্ন মৌলিক সংখ্যা 2 দিয়ে ভাগ করা সম্ভব। তাহলে 2 দিয়ে 6কে ভাগ করলে 3। এরপর 2 দিয়ে 9কে ভাগ করা সম্ভব নয়। আমরা সকলেই ইউক্লিডীয় পদ্ধতির নিয়ম অনুযায়ী জানি যদি কোনো সংখ্যাকে ভাগ করা সম্ভব না হয় তাহলে সংখ্যাটি যেমন আছে তেমনই থাকবে, অর্থাৎ 9ই বসবে। এরপর 2 দিয়ে 18কে ভাগ করলে 9। এখন আমরা পুনরায় এই সংখ্যাগুলোকে ভাগ করার চেষ্টা করি। এখানে 3টি সংখ্যার মধ্যে একটিও জোড় সংখ্যা না থাকার কারণে সর্বনিম্ন মৌলিক সংখ্যা 2 দিয়ে ভাগ করতে পারবো না। 2 এর পরবর্তী মৌলিক সংখ্যা 3, 3 দিয়ে ভাগ করা সম্ভব। 3 দিয়ে 3কে ভাগ করলে 1। তারপর 3 দিয়ে 9কে ভাগ করলে 3। 3 দিয়ে 9কে পুনরায় ভাগ করলে 3। লক্ষ্য করে দেখো এখানে 3 ও 3 এই দুটি সংখ্যাকেও 3 দিয়ে ভাগ করা সম্ভব, তাই 3 দিয়ে 1কে ভাগ করা সম্ভব নয়, তাই 1 যেমন আছে তেমনই থাকবে। আবার 3 দিয়ে 3কে ভাগ করলে
1 হয়। আবার 3 দিয়ে 3কে ভাগ করলে 1 হয়। এখন 1, 1 এবং 1 তিনটি সমমৌলিক সংখ্যা হওয়ার কারণে আর কোনো মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করা সম্ভব হবে না। এখন আমরা প্রাপ্ত ভাজকগুলো দ্বারা লসাগু নির্ণয় করার চেষ্টা করি। অতএব লসাগু সমান 2 গুণন 3 গুণন 3। 2কে 3-এর সঙ্গে গুণন করলে 6, 6কে 3-এর সঙ্গে গুণন করলে 18। এখন আমরা প্রাপ্ত লসাগুকে ভাগ করব প্রথম ভগ্নাংশের হর 18 দিয়ে। 18কে 18 দিয়ে ভাগ করলে 1। এখন প্রাপ্ত ভাগফল দিয়ে প্রথম ভগ্নাংশের লব হরকে গুণন করব। অতএব প্রথম ভগ্নাংশ 1/18 সমান লব 1 গুণন 1, আবার হর 18 গুণন 1। 1কে 1 দিয়ে গুণন করলে 1, আবার 18কে 1 দিয়ে গুণন করলে 18। একইভাবে প্রাপ্ত লসাগু দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রেও সমাহার করার চেষ্টা করি। প্রাপ্ত লসাগু 18 ভাগ দ্বিতীয় ভগ্নাংশের হর 9। 18কে 9 দিয়ে ভাগ করলে পাবো 2। এখন প্রাপ্ত ভাগফল 2 দিয়ে দ্বিতীয় ভগ্নাংশ 2 ও 9কে লব হর 2 ও 9কে গুণন করব। লব 2 এর সঙ্গে গুণন 2, একইভাবে হর 9 এর সঙ্গে গুণন 2। এখন 2 গুণন 2 সমান 4, 9 গুণন 2 সমান 18। একইভাবে তৃতীয় ভগ্নাংশ দিয়েও সমাহার করার চেষ্টা করি। প্রাপ্ত লসাগু 18কে ভাগ করব তৃতীয় ভগ্নাংশের হর 6 দিয়ে, যার ভাগফল হবে 3। একইভাবে এই 3 দিয়ে তৃতীয় ভগ্নাংশ তথা 5/6কে উপর ও নিচে গুণন করব। তাহলে 5 গুণন 3, একইভাবে 6 গুণন 3। উপরে 5কে 3-এর সঙ্গে গুণন করলে 15 এবং 6কে 3-এর সঙ্গে গুণন করলে 18। এখন লক্ষ্য করি আমরা 1/18, 4/18 এবং 15/18 অর্থাৎ 3টি ভগ্নাংশই কিন্তু সমহারে প্রকাশিত হয়েছে। এখন আমরা ভগ্নাংশগুলোকে যোগ করার চেষ্টা করি। অতএব 1/18 যোগ 2/9 যোগ 5/6, এদেরকে সমাহার করে 1/18 এর পরিবর্তে 1/18, মাঝখানের চিহ্ন যেমন আছে তেমনই থাকবে। এরপর 2/9 এর পরিবর্তে 4/18, মাঝখানে যোগ চিহ্ন বসিয়ে 5/6 এর পরিবর্তে 15/18। এখন আমরা সমহরের নিয়ম অনুযায়ী ভগ্নাংশ তিনটিকে যোগ করি। সমান হরের জায়গায় সমহর 18 বসিয়ে উপরের লবগুলো মাঝখানের চিহ্ন অনুযায়ী লিখি, অর্থাৎ 1 যোগ 4 যোগ 15। এখন 1কে 4-এর সঙ্গে যোগ করলে 5 এবং 5কে 15-এর সঙ্গে যোগ করলে 20 এবং নিচে 18 যা আছে তাই থাকবে। এখন আমরা চাইলে এই লঘিষ্ঠ আকারকে ছোট করে নিতে পারি, অর্থাৎ 20 এবং 18 উভয়ই জোড় সংখ্যা। 20কে 2 দিয়ে ভাগ করলে 10, একইভাবে 2 দিয়ে 18কে ভাগ করলে 9। তাহলে আমরা পাচ্ছি 10/9, যা একটি অপ্রকৃত ভগ্নাংশ। এখন এই অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি। মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে আমরা পেয়েছি ভাগফল 1, ভাগশেষ 1 এবং ভাজক 9। তাহলে আমরা লিখব 1 সমস্ত 1/9। উত্তর 1 সমস্ত 1/9। তাহলে এই ছিল 4-এর 2 নং প্রশ্নের সমাধান। এরপর 4-এর 3 নং প্রশ্ন। লক্ষ্য করে দেখো 4-এর 3 নং প্রশ্নের 3টি ভগ্নাংশই মিশ্র ভগ্নাংশ অবস্থায় রয়েছে। প্রথমেই এদেরকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি। আমরা কিন্তু সকলেই অপ্রকৃত ভগ্নাংশের নিয়ম পূর্বের অঙ্কগুলোতে আলোচনা করে এসেছি। তাহলে মিশ্র ভগ্নাংশ 2 সমস্ত 2/3কে 8/3, 1 সমস্ত 1/4কে 5/4 এবং 1 সমস্ত 5/6কে 11/6 প্রকাশ করে পেয়েছি। লক্ষ্য করে দেখো এদের হর 3, 4, 6, যারা সমহর নয়। তাহলে প্রথমেই এদেরকে সমহর প্রকাশ করতে হবে। সমহরে প্রকাশ করার জন্য এই ভগ্নাংশগুলোর হরের লসাগু বের করি। এখানে ভগ্নাংশগুলোর হর 3, 4 এবং 6-এর লসাগু ইউক্লিডীয় পদ্ধতিতে বের করা হয়েছে। তোমরা চাইলে অন্য কোনো পদ্ধতিতেও বের করতে পারবে। অতএব লসাগু সমান 2 গুণন 3 গুণন 2 সমান 12। এখন এই প্রাপ্ত লসাগু 12 থেকে 3টি ভগ্নাংশকে সমহরে প্রকাশ করি। এর নিয়ম আমরা সকলেই জানি। সমহরে প্রকাশ করার জন্য আমরা লসাগুকে প্রত্যেকটি ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব এবং প্রাপ্ত ভাগফল দিয়ে আমরা উভয় লব ও হরকে গুণন করব। করার পর যা পাবো তাই হবে সমহর বিশিষ্ট ভগ্নাংশ। যেমন 8/3 থেকে 32/12, 5/4 থেকে 15/12 এবং 11/6 থেকে 22/12 পেয়েছি। এখন সমহরে প্রকাশিত হয়ে গেলে যোগ করার চেষ্টা করি। প্রশ্নটি ছিল 2 সমস্ত 2/3 যোগ 1 সমস্ত 1/4 যোগ 1 সমস্ত 5/6। এরা মিশ্র ভগ্নাংশ অবস্থায় আছে।
এদেরকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করা হয়েছে এবং তারপর সমহরেও প্রকাশ করা হয়েছে। এখন সমহরের নিয়ম অনুযায়ী হরের জায়গায় সমহর 12 এবং এখন উপরের লবগুলো যোগ করি, কেননা মাঝখানে যোগ চিহ্ন রয়েছে। তাহলে 32 যোগ 15 যোগ 22, আমরা 32, 15 এবং 22 যোগ করলে 69 পাবো। লক্ষ্য করো 69 ভাগ 12, দুইটি সংখ্যাকে কিন্তু 3 দিয়ে ভাগ করা সম্ভব। 3 দিয়ে 69কে ভাগ করলে 23, আবার 3 দিয়ে 12কে ভাগ করলে 4 সমান 23 ভাগ 4। 23 ভাগ 4 কিন্তু একটি অপ্রকৃত ভগ্নাংশ। এদেরকে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করার চেষ্টা করি, অর্থাৎ হর 4 দিয়ে লব 23কে ভাগ করে ভাগফল এবং ভাগশেষ বের করি। ভাগ করে ভাগফল পেয়েছি 5 এবং ভাগশেষ পেয়েছি 3, তাহলে 5 সমস্ত 3 ভাগ 4। উত্তর 5 সমস্ত 3 ভাগ 4। এই ছিল আমাদের 4-এর 3 নং প্রশ্নের সমাধান। এরপর 4-এর 4 নং প্রশ্ন। লক্ষ্য করে দেখো, তিনটি ভগ্নাংশই কিন্তু সমহর বিশিষ্ট। তাহলে সমহর 11কে হরের জায়গায় লিখে নিই এবং উপরের লবগুলো মাঝখানের চিহ্ন অনুযায়ী সাজিয়ে নিই, অর্থাৎ 20 বিয়োগ 7 বিয়োগ 8। এখন আমরা বিয়োগ করার চেষ্টা করি। 20 থেকে 7 বিয়োগ করলে 13, এরপরে বিয়োগ অবস্থায় ছিল 8। আবার 13 থেকে 8 বিয়োগ করলে 5 ভাগ 11। 5 ভাগ 11 একটি প্রকৃত ভগ্নাংশ, তাহলে উত্তর 5 ভাগ 11। এই ছিল 4-এর 4 নং প্রশ্নের সমাধান। এরপর 5 নং প্রশ্ন। লক্ষ্য করে দেখো, 5 নং প্রশ্নের ভগ্নাংশগুলো প্রকৃত অথবা অপ্রকৃত ভগ্নাংশ এবং এদের হর সমান নয়। তাহলে প্রথমেই আমরা এই ভগ্নাংশগুলোকে সমহরে প্রকাশ করব। এর জন্য প্রথমেই ভগ্নাংশগুলোর লসাগু বের করি এবং এদের লসাগু পেয়েছি 6। এখন এই লসাগু 6কে ব্যবহার করে ভগ্নাংশ 3টিকে সমহরে প্রকাশ করি। ভগ্নাংশগুলোকে সমহরে প্রকাশ করার পর 5 ভাগ 2 থেকে 15 ভাগ 6, 1 ভাগ 3 থেকে 2 ভাগ 6 এবং 5 ভাগ 6 থেকে 5 ভাগ 6 আকারে পেয়েছি। এখন ভগ্নাংশগুলোর যোগ বা বিয়োগ করার চেষ্টা করি। অতএব ভগ্নাংশগুলো অর্থাৎ 5 ভাগ 2 বিয়োগ 1 ভাগ 3 বিয়োগ 5 ভাগ 6 সমহরে প্রকাশ করার পর পেয়েছিলাম 15 ভাগ 6 বিয়োগ 2 ভাগ 6 বিয়োগ 5 ভাগ 6। এখন এদেরকে মাঝখানের চিহ্ন অনুযায়ী সমহর বসিয়ে বিয়োগ করি। লক্ষ্য করে দেখো, 15 থেকে 2 বিয়োগ করলে 13 এবং তারপরে রয়েছে বিয়োগ 5, এরপর ভাগ 6। 13 থেকে 5 বিয়োগ করলে 8 ভাগ 6। আমরা চাইলেই 8 ও 6কে কাটাকাটি করতে পারি, যেমন 8কে 2 দিয়ে কাটলে 4 এবং 6কে কাটলে 3, তাহলে পাচ্ছি 4 ভাগ 3। এরা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ। এদেরকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে পাবো 1 সমস্ত 1 ভাগ 3। উত্তর 1 সমস্ত 1 ভাগ 3। এই ছিল 4-এর 5 নং প্রশ্নের সমাধান। এরপর 4-এর 6 নং প্রশ্ন। লক্ষ্য করে দেখো, ভগ্নাংশগুলো মিশ্র ভগ্নাংশে রয়েছে। প্রথমে এদেরকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি। 5 সমস্ত 1 ভাগ 15 এর পরিবর্তে 76 ভাগ 15, 1 সমস্ত 3 ভাগ 5 এর পরিবর্তে 8 ভাগ 5, 2 সমস্ত 2 ভাগ 3 এর পরিবর্তে 8 ভাগ 3 পেয়েছি। লক্ষ্য করে দেখো, এদের কারোই হর সমান নয়। তাহলে এই হরগুলোর প্রথমে লসাগু বের করে নিতে হবে। এদের লসাগু হয়েছে 15। এখন এই লসাগু ব্যবহার করে ভগ্নাংশগুলোকে সমহরে প্রকাশ করি। সমহরে প্রকাশ করে পেয়েছি 76 ভাগ 15, 24 ভাগ 15, 40 ভাগ 15। এখন এদেরকে বিয়োগ করার চেষ্টা করি। অতএব 76 ভাগ 15 বিয়োগ 8 ভাগ 5 বিয়োগ 8 ভাগ 3 সমহরে প্রকাশ করার পর 76 ভাগ 15 বিয়োগ 24 ভাগ 15 বিয়োগ 40 ভাগ 15। এরপর হরের জায়গায় সমহরকে বসিয়ে উপরের সংখ্যাগুলো মাঝখানের চিহ্ন অনুযায়ী বসিয়ে দেই, অর্থাৎ 76 বিয়োগ 24 বিয়োগ 40। 76 থেকে 24 বিয়োগ করলে 52, তার সাথে বিয়োগ অবস্থায় রয়েছে 40। এখন 52 থেকে 40 বিয়োগ করলে 12 ভাগ 15, যা একটি প্রকৃত ভগ্নাংশ। কিন্তু আমরা চাইলে এই 12 ও 15কে কেটে আরো ছোট করতে পারি, যেমন 3 দিয়ে 12কে কাটলে 4, আবার 3 দিয়ে 15কে কাটলে 5। উত্তর 4 ভাগ 5। এই ছিল 4-এর 6 নং প্রশ্নের সমাধান। এরপর 4-এর 7 নং প্রশ্নের সমাধান। লক্ষ্য করে দেখো, এরা সমহর বিশিষ্ট। হরের জায়গায় সমহর 13কে বসিয়ে উপরের লবগুলো মাঝখানের চিহ্ন অনুযায়ী বসিয়ে দেই, অর্থাৎ 7 বিয়োগ 6 যোগ 5। 7 থেকে 6 বিয়োগ করলে 1, তার সাথে 5 যোগ অবস্থায় রয়েছে। তাহলে 1-এর সঙ্গে 5 যোগ করলে 6 ভাগ 13।
উত্তর 6/13। এই ছিল 4-এর 7 নং প্রশ্নের সমাধান। এরপর 4-এর 8 নং প্রশ্ন। প্রথমে আমরা 4-এর 8 নং প্রশ্নের হরগুলো লক্ষ্য করি। হরগুলো সমহর বিশিষ্ট না হয় প্রথমে আমরা হরগুলো লসাগু নির্ণয় করে সমহরে প্রকাশ করি। হরগুলো লসাগু পেয়েছি 24 এবং সমহরে প্রকাশ করার পর পেয়েছি 18/24, 21/24, 22/24। এখন আমরা অঙ্কগুলো তুলে নিই। এখন এদের সমহরে প্রকাশিত রূপ লিখি। এরপর হরের জায়গায় সমহর 24কে লিখে উপরের লবগুলো চিহ্ন অনুযায়ী লিখি, অর্থাৎ 18 যোগ 21 বিয়োগ 22। এখন 18 এবং 21 যোগ করি 39 এবং এদের সাথে বিয়োগ অবস্থায় রয়েছে 22। এখন 39 থেকে 22 বিয়োগ করলে 17/24। উত্তর 17/24। এ ছিল 4-এর 8 নং প্রশ্নের সমাধান। এরপর 4-এর সর্বশেষ প্রশ্ন 9 নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। লক্ষ্য করে দেখো, এখানে কিছু ভগ্নাংশ মিশ্র অবস্থায় রয়েছে। আমরা এদেরকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব। অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করার পর লক্ষ্য করো এদের হর সমহর নয়। তাহলে এই হরগুলো লসাগু বের করে সমহরে প্রকাশ করি ভগ্নাংশগুলোকে। সমহরে প্রকাশিত হয়ে গেলে এখন আমরা যোগ বিয়োগ করার চেষ্টা করি। প্রশ্নটি তুলে নিয়ে এদের অপ্রকৃত অবস্থা লিখে ফেলি। এখন ভগ্নাংশগুলোর সমহরে প্রকাশিত রূপ লিখি। সমহরে লেখার পর এখন আমরা হরের জায়গায় সমহর 12কে লিখে উপরের লবগুলো মাঝখানের চিহ্ন অনুযায়ী লিখে ফেলি, অর্থাৎ 16 যোগ 39 বিয়োগ 34 বিয়োগ 9। এখন 16 এবং 39 যোগ করলে 55। এরপর বিয়োগ অবস্থায় ছিল 34, তার সঙ্গে বিয়োগ অবস্থায় ছিল 9। এখন 55 থেকে 34 বিয়োগ করলে 21 এবং তারপরে বিয়োগ অবস্থায় রয়েছে 9। ভাগ অবস্থায় আছে 12, অর্থাৎ 12/12। এখন 12 দিয়ে 12কে ভাগ করলে আমরা পাবো 1। তাহলে আমাদের সমাধানও হবে 1। উত্তর 1। এই ছিল আমাদের 4-এর 9 নং প্রশ্নের সমাধান। একে একে আমরা 4-এর 9টি প্রশ্নের সমাধান করে ফেলেছি। তাহলে আমাদের অঙ্কগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাতে ভুলবে না। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে এবং সহজ পড়ার সঙ্গে থাকবে। আল্লাহ হাফেজ।